দেখেন, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ দল। জি, আমি যদি অর্থ পাচারকারী হয়ে থাকি সত্যি, আপনি আমার নামে বিচার করবেন, আমাকে সাজা দিবেন। আমি যদি হত্যাকারী হই, আপনি আমাকে বিচার করবেন, সাজা দিবেন। কিন্তু এটা করতে গিয়ে আপনি জুলাই ঘোষণাপত্রে খেয়াল করবেন, কোথাও কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দল সেটাকে ফ্যাসিবাদ বলা হয়নি। বারবার বলা হচ্ছে আওয়ামী সরকার। অর্থাৎ তারাও বোঝে, তারাও জানে যে আওয়ামী লীগ এত বৃহৎ একটা শক্তি, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠে দল, এত শক্তিমান একটা সত্তা, রাজনৈতিক সত্তা, যে এর আসলে আপনি লেবেল করতে পারবেন না। আওয়ামী লীগের মুখবন্ধ যদি আপনি পড়েন, আওয়ামী লীগের কর্মসূচি যদি আপনি অনুধাবন করেন, এটা কোনোদিনও ফ্যাসিবাদী হতে পারে না। আচ্ছা, এখন আপনি যে আওয়ামী লীগের মতো একটু দলকে যদি বাদ দিয়ে আগামী নির্বাচন করেন, তাহলে সেই নির্বাচনে আপনি চান বা না চান, যিনি নির্বাচিত হবেন, আপনি আজকে আমার কাছে লিখে নেন 100% তিনি ফ্যাসিবাদ হবেন। কারণ আপনি গায়ের জোর দিয়ে আইন করে যদি একটা বৃহৎ দলকে বাইরে রাখেন, তাহলে তো যে নির্বাচিত হয়ে আসবে তার কারো কথা শোনা লাগে না। মির্জা ফখরুলের বাম পাশে গোলাম পরোয়ার ছিলেন সম্ভবত, আমরা হয়তো এটা মিস করেছি। আমি যেখানে আসতেছি যে আপনার জুলাই ঘোষণায় দিনের শেষে এটা এফেক্টিভ হবে না, কারণ এখানে অনেক সত্যকে ঢেকে চলে যাওয়া হয়েছে। আবার এটাও আপনাকে স্বীকার করতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী বা তারা যে আমাদেরকে শোষণ করছিল এবং সেই শোষণের বিরুদ্ধে স্বাধীনতা, সেটাও তো উল্লেখ করেছে। সেটা আমাদের কখনো ভালো লাগবে না, আমি সেই জায়গাটা উল্লেখ করেছি। হ্যাঁ, এই জুলাই ঘোষণাপত্র আমি মনে করি না বাংলাদেশের ভবিষ্যতে ভালো কিছু দিবে বলে আমি পাই নাই। মনে করেন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সংবিধানের সন্নিবেশে জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কি? আপনার কি মনে হয়? আপনি যে কথাগুলো বললেন, এখন তো তারা যেটা করছে সেটা তো সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে এভাবে যে তারা একটা অধ্যাদেশ আকারে নিয়ে আসবে, এটাকে কোন একটা প্রিএম্বলের সাথে এটার কানেক্টিভিটি তৈরি করবে, এবং যখন নির্বাচিত সরকার আসবে, তারা যখন সংসদ বসবে, সংসদ আহ্বান করবে, সেই সংসদের প্রথম দিকেই হয়তো এটাকে, এই অধ্যাদেশটাকে তার পাস করে নিবে, এবং যখন এটা করে নিবে, সাথে সাথে এটা পার্ট অফ দ্য ভেরি মাচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে এটা দাঁড়াবে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে কি, দেখেন, আমি তো আওয়ামী লীগের একজন কর্মী, একজন সমর্থক। আমি মনে করছি যে দেশের ক্ষতি সকলের ক্ষতি, এটা আমার একার না, সকলের ক্ষতি। হ্যাঁ, সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে কি জানি আমাদের হয়েছে, আমাদের দলেরও নেতা কর্মীরা সংবিধান একটা পাইছে, এই শব্দ একটা, আর এই আমাদের যারা বিপক্ষীয় শক্তি তারাও সংবিধান একটা শব্দ পাইছে, এবং এই সংবিধান শব্দটা ইউজ করে জনগণের যে আকাঙ্ক্ষা, ইচ্ছার জায়গা, সেটাকে বারবার ছোট করে ফেলতেছে। মানে সংবিধান এর কিছু জিনিস অনমনীয় থাকবে, সংবিধান রক্ষা করা, সংবিধান মেনে চলা, এগুলো তো আছেই। সংবিধান রক্ষা করতে গিয়ে যে দেশের মানুষের 12টা বাজার দেন, ওই সংবিধান রক্ষা করতে কেউ বলে নাই। হ্যাঁ, আচ্ছা, এখন সংবিধানে যে সন্নিবেশিত করার, জুলাই ঘোষণাপত্র সংবিধান অন্তর্ভুক্ত করার, এটাতে বিশেষজ্ঞগণ বলছেন এখনো চলছে না, বিশ্লেষণ হয়নি, কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে যে সংবিধানে কিভাবে সংশোধন করবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি। প্রধান উপদেষ্টা দীর্ঘদিন পর অপ্রত্যাশিত, অনেকে আশা করেছিলেন যে এই বিশেষ দিনে হয়তো তিনি ঘোষণাও দিতে পারেন নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির রমজানের আগেই। আমি একটু পড়ে শুনে, যদি দর্শক মন্ডলী আপনাদের সুবিধা হবে। আজ এই মহান দিবসে আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করব। আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব বলছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর মধ্যে কোনো ফাঁক ফোকর দেখতে পান কিনা? না, আমি তো আপনার অনুষ্ঠান শুরুতে বলেছি, আমি কোনো ফাঁক দেখতে চাই। নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটা একটা বড় ফাঁক। আওয়ামী লীগকে ছাড়া হবে, আওয়ামী লীগকে ছাড়াই হবে। আপনি শুনেন, কোন দলকে ছাড়া আসলে করতে পারবেন না, কারণ আওয়ামী লীগও তো, আমরাও তো বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় নিষিদ্ধ করেছি। হ্যাঁ, হয় কি, আপনি রাজনৈতিক দলে থাকা যে ব্যক্তি যে অন্যায় করলো, সেই অন্যায়টা সাজা না দিয়ে আপনি যদি রাজনৈতিক আদর্শটাকে সাজা দিতে যান, এটা খুব কঠিন হয়ে যায়। বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তে তো আসলে হয় না। এখন ধরেন, যেটা আপনাকে বললাম, যে একটা সরলীকরণ করে কথাটা বলতে চাইছি, আওয়ামী লীগে তো অর্থ পাচারকারী থাকতে পারে একজন দুজন, আমি কথা তো বলছি নিশ্চয়ই। হ্যাঁ, তো তার আপনি বিচার করবেন বলে আপনি কি দলটাকে নিষিদ্ধ করে দিবেন? এটা কি হয়?
বা দল নির্বাচন করতে পারবে না, বা আপনি ধরে নেন যে কেউ হত্যার অভিযোগে অভিযুক্ত, আপনি সেটা উপরে ভিত্তি করে কি যেই দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত হলো, হ্যাঁ, যে এই দলের প্ল্যাটফর্মটা ব্যবহার করে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়লো, এমনকি যে আওয়ামী লীগ করতো না সেও আওয়ামী লীগের স্বাধীনতা যুদ্ধের যেই সংগঠন, যে সাংগঠনিক কাঠামো, সেটার উপর নির্ভর করে সংগঠিত হয়েছে। আপনি তো একা একা হেঁটে তো আর বর্ডার ক্রস করেন নাই, আপনি একা একা হেঁটে তো আর গেরিলা ক্যাম্পের ট্রেনিং সেন্টারে চলে যান নাই, আপনাকে কাউকে একটা সূত্র ধরে যেতে হয়েছে। তো সেটা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তখন যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সংগঠিত করছিলেন, তাদের হাত ধরেই তো হয়েছে। সুতরাং এটা আওয়ামী লীগের জন্য শুধু কেন প্রযোজ্য হবে? আমার মূল বক্তব্যটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান, যেটা তিনি তার বক্তব্যে একটু আগে বললেন যে 15 বছর আগে ভোটার হয়েছেন, ভোট দিতে পারেননি, এবারে নির্বাচনটা ব্যতিক্রম হবে, কারণ ঐতিহাসিক হবে, কারণ 15 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, 10 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, 5 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন নাই, এমনকি 2 বছর আগে যিনি ভোটার হয়েছেন তিনি ভোট দিতে পারেন না, এইবার সবাই ভোট দিতে পারবেন। কেন উনি মনে করছেন যে সকল ভোটার শুধুমাত্র যারা নির্বাচন করবেন তাদের? উনি তো একজন শিক্ষিত মানুষ, উনি তো এই দেশে বড় হয়েছেন, হ্যাঁ, এবং এই দেশের কর্মকাণ্ডের কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে উনি কি ভুলে গেলেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আওয়ামী লীগ আছে? বিশ্বাস করেন না উনি তো? উনি বিশ্বাস করেন। আপনি যদি ওনাকে বিশ্বাস করাইতে পারেন, মানে বিশ্বাস যে করেন এটা যদি দেখাইতে পারেন, তাহলে আবার উনি ঠিক পথে চলবে। আমরা তো দেখাতে পারছি না। আমাদের অ্যাক্টিভিটি কি এক বছর? আপনার অনুষ্ঠানে প্রথমে বললাম না যে ওরা যেমন একটা আন্দোলন করলো, একটা অভ্যুত্থান করলো, করে অনেক কিছু স্বপ্ন দেখাইলো বাঙালিদের যে হেন করেন গা তেন করেন গা, কিছুই তো করতে পারে নাই। আদৌ কিছু করতে পারবে কিনা আমি জানি না, প্রশ্নে আসে না। এটা জনসমর্থন না থাকলে, মানুষ সাথে না থাকলে, জনগণের পালস না বুঝলে কোনো কাজ আসলে করা যায় না। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষ যেমন একদিকে সহজ সরল, আবার আরেকদিকে যথেষ্ট জটিল হতে পারে। সুতরাং এটা সমীকরণ নিতে হবে। কিন্তু এই যে 5ই আগস্টের যে ঘটনা 2024 সালে হয়ে গেল, সেটার পরে আমাদের যে প্রস্তুতি বা শুদ্ধিকরণ, আমাদের নিজেদেরকে যে সংশোধন করে নিয়ে আসার ব্যাপারটা, সেটাও তো আমরা করি নাই। সুতরাং প্রকাশ্যে আসছে না, হয়তো সংশোধন করছে। আমি বলি, সুতরাং আপনি যে ডক্টর ইউনূসকে মামলা দিলেন, হাইটে 8-9 তলা উঠাইলেন, নামাইলেন, জামিনের জন্য দাঁড়া করাচ্ছেন, হ্যাঁ, বা বিভিন্ন, সে কেন আপনাকে স্বীকৃতি দিয়ে বলবে? আমাদের আপনি কথাটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আমরা কি আমাদের অধিকার আদায় করার কাজটা করছি? দে আর ভেরি ক্লেভার। আমরা কিন্তু চতুর চালাক সত্তার সাথে আজকে একটা মুখোমুখি অবস্থায়। তাহলে নিশ্চয়ই আমাদেরকে বুদ্ধিদীপ্ত চালাক চতুর নিতে হবে। এই ইউনূস সাহেব কি খুব চালাক? আপনি তো সেটাই বললেন, হ্যাঁ, সব চালাক চতুর মনে হচ্ছে। ডেফিনেটলি উনি তো সাকসেসফুল, এগুলো কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনিও বাংলাদেশে জন্মেছেন, আমিও বাংলাদেশে জন্মেছি, সেও বাংলাদেশে জন্মেছে। ও নোবেল পেয়েছে, আপনি পান নাই, আমি পাই নাই। ও তো দেখলাম বুদ্ধিমান, সে তো দেখলাম প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে, আমি তো হইতে পারিনি। সুতরাং উনি চতুর চালাক সক্ষম না বুদ্ধিমান, এটা ডিসকাস করে আসলে সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, এক ভাই লিখেছেন যে নির্বাচনের কথা, প্রধান উপদেষ্টা কি এখানে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারতেন? মানে তারিখ ঘোষণা তিনি করেন না, এটা নির্বাচন কমিশন করবে, তাই তো? হ্যাঁ, নির্বাচন কমিশনে এখন যদি উনি চিঠি দেন, যেভাবে উনি কথা বলেছেন, এটা নিয়ে আর কোনো যদি হাঙ্গামা না হয়, তাহলে দেশের জন্য মঙ্গল এবং জন আকাঙ্ক্ষা যে নির্বাচনের বিষয় রয়েছে, আপনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, সব দলের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, সব দলের অংশগ্রহণেই নির্বাচন হওয়া উচিত। আশা করছি সেটা হবে। ইনকামবেন্সি ফ্যাক্টর বলে একটা কথা আছে। আমরা তো 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা অনেক কাজ করেছি, প্রশংসার দাবিদার। আবার কিছু কাজ হয়েছে যেগুলো আসলে সংশোধিত হওয়া দরকার। আমি তো কথা বলতে পারি না, সাজাও মানে শাস্তিও পেতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সত্যি ইতিহাসের পাতায় নিজের নামটা এখনো সুযোগ আছে লেখাতে চান বাংলাদেশের মানুষের বন্ধু হিসাবে বা সাথী হিসাবে, তাহলে হি শুড concentrate on the fact that he should organize an election where each and every political party of Bangladesh can participate. Not only that, as far as democracy is concerned, under the RPO that prevails in Bangladesh, the feature by which a
candidate cannot run for independent election, that should also be revoked or changed, so that কোনো মানুষ সময়ের বিচারে বলতে না পারে যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সময় আমি তো নির্বাচন করতে পারি নাই বা অমুককে তো নির্বাচন করতে দেওয়া হয় নাই। এখন ইয়েস, অনেকে বলতে পারে ভাই আপনি আওয়ামী লীগ, আপনি তো ভাই 2014 সালে অটো পাশ হয়ে গেছেন, আপনি 2018 সালের কি রাতের অন্ধকারে নির্বাচন করছেন, 2024 সালের এসব নিজেরা খেলি দামি নির্বাচন করছেন, তাহলে আপনাকে কেন নির্বাচন করতে দেওয়া হবে? হ্যাঁ, এটা খুবই অকার্যকর একটা যুক্তি, কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এত বিশাল জনসমর্থন আছে যে ওই অন্যায়টারও বা ওই ত্রুটিটাকেও ত্রুটি মনে করার মতো পর্যায়ে নাই। রাজনীতিতে কেউ দোষ করছে বলে আপনি তারে রাজনীতি করতে দিবেন না, সেটা হবে না। আপনি দোষের সাজা দিয়ে দিতে পারবেন। আপনি যদি ত্রুটিপূর্ণ নির্বাচন হয়ে থাকে, যদি রিগিং হয়ে থাকে, তাহলে ওই নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন তাকে ডাকেন, উনি কি কি করেছেন না করেছেন প্রমাণ দিয়ে সাজা দেন। যিনি প্রিজাইডিং অফিসার তাকে ডাকেন, তিনি কি করেছেন তাকে সাজা দেন। যিনি রিটার্নিং অফিসার তাকে সাজা দেন। বাট আওয়ামী লীগকে ছাড়া যে কোনো নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আসবে না। এটা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক। ওকে ওকে ওকে, এটা খুব ভালো বলেছেন। আর আরেকটি হচ্ছে যে ঠিক আছে, অতীতে ভালো নির্বাচন হয়নি, আপনি পরিকল্পনা করেছেন একটা ভালো নির্বাচন দেবেন, আপনি ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে আপনি ইতিহাস হয়ে যান। ঠিক আছে, আপনারটা আপনি ঠিক মতো করেন এবং ইনকামবেন্সি ফ্যাক্টরে আওয়ামী লীগের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে। কারণ আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যে আওয়ামী লীগ নিজেই সংসদীয় আসনগুলোতে বিভিন্ন কারণে দ্বিধাবিভক্ত। এটা নতুন করে আপনার দরকার নাই। সুতরাং নির্বাচন দিলেই খুব আওয়ামী লীগ একদম লাফাচাপা করে খুব ভালো কিছু করে ফেলতে পারবে, সেটাও চিন্তা ভাবনা করার বিষয় আছে। সুতরাং আপনি যেটা বললেন খন্দকার ইসমাইল ভাই, আপনার সাথে আমি একমত যে ডক্টর ইউনূস শুড ডু দ্য কারেক্ট থিং। দেখা যাক উনি কি করে। এখন জনগণের আর সন্দেহ, আমার মনে হয় আমরা এটা নিয়ে সন্দেহ না করে দেখি না কি হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, নির্বাচন ঠিক আছে, নির্বাচন হোক, নির্বাচন যদি অনেস্টলি বলে থাকেন নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হোক। জুলাই ঘোষণাপত্র যেটা হলো, এটা কাউকে বঞ্চিত করা হচ্ছে কিনা, কেউ বলছে কিনা, কেউ হতাশা ব্যক্ত করছেন। আবার ঢাকা ইউনিভার্সিটিতে একজন নাকি বললো শিবির আর বাম সংগঠনগুলোর মধ্যে কোনো উত্তেজনা দেখা দিয়েছে। কাউকে কি বঞ্চিত করা হচ্ছে, কেউ কি হতাশ হয়েছে, বিএনপি কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এরকম কিছু কি মনে হয় আপনার? সেটা তো কিছুটা বটেই, কারণ ঘোষণাপত্রে আপনার 2014 সালের নির্বাচনের কথা বলা হয়েছে, 2018, 2024 নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন বিএনপি এককভাবে করলো, সেই নির্বাচনটার কথা একবারও উল্লেখ করা হলো না। আই ওয়াজ রাদার এমেজড। এবং যদি সত্যি আপনি খুব সুষ্ঠু সুন্দর নির্বাচনের আশা করেন, গণতান্ত্রিক আবহাওয়ার কথা চিন্তা করে যদি এই জুলাই ঘোষণাপত্র দিয়ে থাকেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখাতে চান, তাহলে আমরা যে জাস্টিস এম এ আজিজের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন যে 1,42,00,000 ভুয়া ভোটার তৈরি করলো, সেটার কথা এখানে উল্লেখ করলাম না কেন? মিসক্যারেজ অফ ডেমোক্রেসি, আমরা যে নিজের পছন্দসই প্রধান উপদেষ্টা বানানোর জন্য জাস্টিস মহোদয়দের অবসরে যাওয়ার বয়স, তৎকালীন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব যিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি যে সংবিধান পরিবর্তন করে তাদেরকে যে 2 বছর করে সময় বাড়িয়ে দিল এবং এটার মাধ্যমে যে মিসক্যারেজ অফ ডেমোক্রেসি নিশ্চিত হলো, সেটা কেন উল্লেখ হলো না? অথবা সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব একাই রাষ্ট্রপতি, একাই উনি প্রধান উপদেষ্টা, মানে নিপতির ভূমিকা যেটা বাংলায় বলে আর কি, ভূমিকা উপনীত হলেন, সেই ব্যাপারটা কেন উল্লেখিত হলো না? আমি খুব আশ্চর্যান্বিত হয়ে যাই। কারণ আর যাই হোক, যেমন ধরেন আপনি আরো পূর্ববর্তী নির্বাচনগুলোতে যেতে পারেন, ওখানে হোসেন মোহাম্মদ এরশাদের যে স্বৈরাচার হিসেবে তার যে ভূমিকা, গণতন্ত্রকে হরণ করা বা গণতন্ত্রকে হত্যা করার যে ঘটনা, সেটা যদি আসে, তাহলে মাঝামাঝি সময় 1991 সালের পরে আওয়ামী লীগের পাশাপাশি আরো যে অনেক নির্বাচন নিয়ে অবজারভেশন আছে, সেগুলো কেন আসলো না? সুতরাং ফালু সাহেবের একটা নির্বাচন আছে, ঢাকা 10 আসন বা 8 আসন। এটা শুধু ফালু সাহেবের নির্বাচন কেন, এমনকি মেজর মান্নান সাহেব যখন বিএনপি থেকে নির্বাচন করছিলেন, তখনও আমি উদাহরণ দিতে পারি যে এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। নির্বাচন আছে, সেটা দ্যাটস নট দ্য পয়েন্ট। মানে অত ডিটেইলস আলাপ করার মতো সময় হয়তো আজকে নাই, বাট হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এখন এই কথাটা আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেনি। ভেরি সিম্পল।